জানি না কেন খুনিদের খারাপ চোখে দেখে। হয়তো তারা কেউই জানে না। তারা নিজেরা তো বটেই, বরং আমরা প্রত্যেকেই খুনি বা ঘাতক। প্রতিনিয়ত আমরা সেই খুনের ভয়াবহ অস্ত্রকে বয়ে নিয়ে চলেছি। কখন যে সেই অস্ত্র বেরিয়ে আসবে সেটা নিজেরাও জানি না, অরিত্রও জানত না। জানলে হয়তো খুনটা করার আগে বহুবার ভাবত। ওর যখন 15 বছর বয়স, তখন ওর বাবা মারা যান একটা রোড অ্যাক্সিডেন্টে। মা ঠোঙা বানিয়ে সেলাই করে অন্ন জুটিয়েছেন। সাদা শাড়ির সাথে সাথে মায়ের জীবনের রং কিভাবে জীবন থেকে হারিয়ে গেল সেটা অরিত্র নিজের চোখে দেখে বড় হয়েছে। এখন এই 26 বছর বয়সে একটা চাকরি পেয়ে সেই পরিশ্রমের হাত থেকে মাকে মুক্তি দিতে পেরেছে। রোজ সকাল 9টার মধ্যে অরিত্র অফিসে বেরিয়ে যায়। আজও তার অন্যথা হলো না। তবে রোজকার মতো অফিসে যাবার সময় আজকেও হুড়োহুড়ি পড়ে গেল। বয়সের দোষে মায়ের কাজের গতি হ্রাস পেয়েছে। এর কারণ শরীরের সাথে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তবে যার শরীরে সেই প্রভাব বিস্তার করেনি তারা এ বিষয়ে কিছুই বুঝতে পারবেন না। স্নান সেরে বেরিয়ে অরিত্র জোরে জোরে বলতে থাকলো, মা, ও মা, কি হলো? ভাত দাও তাড়াতাড়ি। কি করছো? দেরি হয়ে যাচ্ছে তো। ধীর পায়ে অরিত্রর মা দরজার সামনে এসে বলল, ভাত তো হয়ে গেছে, কিন্তু মাছের ঝোলটা তো এখনো হয়নি। কি দিয়ে খেয়ে যাবি? একটু দাঁড়িয়ে যা, এইমাত্র হয়ে যাবে। মানে এখনো হয়নি কেন? না, আসলে মাঝখানে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, আবার নতুন গ্যাস লাগিয়ে তাই একটু। ফালতু কথা বলো না তো, এর জন্য এতক্ষণ লাগে? একটা কাজ যদি ঠিক করে করতে পারো। আরে রান্না করতে না চাইলে করো না, বলে দাও, সেটা পয়সা দিলে সব জায়গায় পাওয়া যায়। দয়া করে এখন এসব নাটক করো না। তুমি আর কি বুঝবে? 2 টাকা কত কষ্ট করে রোজগার করতে হয়। সারা জীবন ঢপের সংসার করে গেলে বাইরের জগৎ সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমার তো মনে হয় বাবা আগে মারা গিয়ে বেঁচে গেছে। আরে তোমার সঙ্গে থাকা যায় নাকি? উল্টো দিকে স্থির হয়ে দাঁড়িয়ে মা তখন চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা ফেলে আসা অতীত। যে অতীতের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন, আজ তার কালরূপ ওকে সুদে আসলে সব ফেরত দিচ্ছে। সেই ফেরতের দাপটে চোখ থেকে অবিরত নোনা জল পড়ে চলেছে। এসব ন্যাকা কান্নাগুলো বন্ধ করো তো। এসব করে লোকের কাছে সিম্প্যাথি পাওয়ার ধান্দা। কথাগুলো বলেই গটগট করে ব্যাগ নিয়ে অরিত্র অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারা ঘরে তখন ধোঁয়া আর তেল পোড়ার গন্ধ। ঘড়িতে তখন রাত 8টা। সারা দিনের ক্লান্ত পরিশ্রমী হাত একবার দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। এরকম এর আগেও হয়েছে। অরিত্রর মা প্রায়ই দরজা ভেজিয়ে পাশের বাড়িতে গল্প করতে চলে যান। আজকে বাড়িটা কেমন যেন থমথমে। অরিত্র খেয়াল করল মায়ের ঘরে রেডিওতে কৃষ্ণের কীর্তন হচ্ছে। জুতোটা খুলে সেই ঘরে ঢুকতেই ও দেখল ঘর ফাঁকা, কেউ নেই। তারপর শার্টের হাতাটা গুটিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমে গিয়ে
ভালো করে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে হাত মুছতে মুছতে বেরোনোর সময় লক্ষ্য করল যে ঠিক পাশের ঘরে অর্থাৎ ওর ব্যায়ামের ঘরে আলোটা জ্বলছে। আলোটা নেভানোর জন্য ঘরের ভেতর ঢুকতেই হঠাৎ ভয়ে মাটিতে পড়ে যায় অরিত্র। চোখের সামনে একটা রড আর দড়িকে আশ্রয় করে ওর মা ঝুলছে। চোখ আর জিভ ঠিকরে বেরিয়ে এসেছে, আর সামান্য হাওয়ায় নিথর শরীরটা সামান্য দুলছে। সেই চোখ দুটো যেন ওর দিকে তাকিয়ে সকালের সমস্ত কথার উত্তর দিয়ে চলেছে। আসলে আমরা বড্ড আমিকে নিয়ে বাঁচি। আমাদের ক্ষুদ্র মানিয়ে নেওয়াগুলো অন্যের বিরাট মানিয়ে নেওয়া ত্যাগের কাছে বড় হয়ে ওঠে। তখনই আমাদের খুনি সত্তা প্রকাশ পায়, আর তার ব্রহ্মাস্ত্র শব্দ একটা প্রাণকে, একটা জীবনকে বা একটা মনকে ক্ষত বিক্ষত করে তোলে, কখনো কখনো নিহতও করতে পারে।